নমস্কার, আমার ইউটিউব চ্যানেল বাঙালি আড্ডাতে আপনাদের স্বাগত। আমার আজকের বিষয় সের্গেই মিখাইলোভিচ আইজেনস্টাইন। 1917 সালে রাশিয়াতে বিপ্লব সংগঠিত হয়। জারেদের পতন ঘটিয়ে জনগণতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে সমাজতান্ত্রিক রাশিয়ার জন্ম হয় এবং এই সমাজতান্ত্রিক রাশিয়ার কর্ণধার হন ভ্লাদিমির ইলিচ লেনিন। এখন লেনিন ক্ষমতায় আসার পরেই ঘোষণা করেন, অফ অল দ্য আর্টস দ্য সিনেমা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। অর্থাৎ সমস্ত শিল্পের মধ্যে সিনেমা সব থেকে গুরুত্বপূর্ণ শিল্প মাধ্যম। এবং তিনি একথাও বলেন যে আপনারা সিনেমা তৈরি করুন, সিনেমা তৈরি করার জন্য যা অর্থ তা সরকার দেবে, কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে আপনাদের সিনেমাতে যেন রাষ্ট্রের যে মূল মতাদর্শ সেগুলো যেন অবশ্যই থাকে। সেই মূল মতাদর্শগুলি কি? সেই মূল মতাদর্শগুলি হলো, এক, সকলের জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান সরকার দেবে। দুই, শ্রমিক, কৃষক, নাবিক, মেহনতি মানুষের কথা সরকার ভাববে। এবং আপনাদের জানার জন্য বলি যে রাশিয়াতেই কিন্তু প্রথম ফিল্ম স্কুল স্থাপিত হয় এবং সেই ফিল্ম স্কুলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে যিনি আসীন হন তার নাম জিগা ভেরতভ, যার আসল নাম ডেনিস কাউফম্যান। এরপরে ধরা যাক আইজেনস্টাইন, পুদবকিন, ডবজেনকো এরা যেমন কাহিনীচিত্র নির্মাণ করা শুরু করলেন, তেমনি জিগা ভেরতভ তথ্যচিত্র নির্মাণ করা শুরু করলেন। এখন আইজেনস্টাইনের মতো এত বড় একজন ফিল্ম মেকার সারা জীবনে মাত্র 8টি ছবি বানিয়েছেন এবং তার সর্বশ্রেষ্ঠ ছবির নাম ব্যাটেলশিপ পোটেমকিন, যা আমাদের চলচ্চিত্র ছাত্রদের কাছে বেদ বা বাইবেল বলে পরিচিত। কেন তিনি মাত্র 8টি ছবি বানিয়েছেন? তার কারণ হলো, ওল্ড অ্যান্ড নিউ চলচ্চিত্র যখন তিনি বানান তখন সেখানে একজন ব্যক্তি নায়িকার কথা বলা হয় এবং সেই ব্যক্তি নায়িকার কথা বলার পরে তাকে আর ছবি করতে দেওয়া হয় না রাশিয়াতে। তার কারণ রাশিয়ান সরকার, অর্থাৎ সমাজতান্ত্রিক রাশিয়া, সোভিয়েত যুক্তরাষ্ট্র সরকার মনে করেছিল যে ব্যক্তি নায়িকাকে দেখানো মানে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের প্রশ্ন আসে, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের প্রশ্ন আসে মানে সম্পত্তির অধিকারের প্রশ্ন আসে, অতএব সমাজতন্ত্রের আদর্শ জলাঞ্জলি হয়ে গেছে। সেই জন্যে তাকে আর ছবি তৈরি করতে দেওয়া হয় না। কিন্তু তিনি এরপরে রাশিয়ান ফিল্ম স্কুলে পড়াশোনা পড়াতেন এবং রাশিয়ার ফিল্ম স্কুলের ক্লাসঘর, তিনি সারা ক্লাসঘরটা আয়না দিয়ে মোড়ার ব্যবস্থা করেন এবং বলেন, যখন ঢোকেন ক্লাসঘরে তখন ছাত্রদের বলেন যে দেখো তোমরা কতগুলো আইজেনস্টাইনকে দেখতে পাচ্ছ, একই সঙ্গে আমি অনেকগুলো ভাষা জানি, রাশিয়ান ছাড়াও জার্মান, ফরাসি ইত্যাদি ভাষা জানি। এছাড়াও আমি সিনেমা, শিল্প, সাহিত্য সম্বন্ধে যথেষ্ট জ্ঞান আছে আমার, সেই কারণেই তোমরা এতগুলো আইনস্টাইনকে দেখছো। এখন 1924 সালের জুন থেকে ডিসেম্বর এই সময়কার মধ্যে খুব দ্রুত শেষ হয় তার প্রথম ছবি, আইনস্টাইনের প্রথম ছবি স্ট্রাইক বা হরতালের কাজ। একটি কারখানায় ধর্মঘটকে কেন্দ্র করে দেখানোর চেষ্টা হয় জার আমলের অত্যাচার আর তার বিরুদ্ধে শ্রমিকদের সংগঠিত প্রতিবাদ। স্ট্রাইকের কদিন পরে একটি প্রবন্ধ লেখেন আইনস্টাইন, ফিল্ম অ্যাট্রাকশন মন্তাজ। সেই প্রবন্ধের বক্তব্য বেশ বোঝা যায় কিছুটা ফিল্মটা দেখলে। মন্তাজ হলো তুলনার শিল্প, ফিল্ম অ্যাট্রাকশন বা শট কোনো কিছুই স্বকীয় নয়, অনুষঙ্গের প্রবাহে একটি কণা মাত্র। অনেকের সঙ্গে না মিললে এর অর্থ খুঁজে পাওয়ার জো নেই ফিল্মে। স্ট্রাইকে পুলিশ যখন ধর্মঘটীদের ধরতে ছোটে, কারখানার মালিক তখন লেবু নেগড়ানোর যন্ত্র ঘোরায়। শেষ দৃশ্যে শ্রমিকদের গণহত্যার পরের শটে দেখানো হয় ষাঁড় জবাইয়ের দৃশ্য। আর এখানেই কুলেশব ও পুদবকিনের
মতের থেকে আলাদা হয়ে যায় আইজেনস্টাইনের মন্তাজ তত্ত্ব। যুদ্ধজাহাজ পোটেমকিন যে সিনেমার ইতিহাসটাই আমূল বদলে দেবে তা 1925 সালের জানুয়ারিতে ছবি মুক্তি পাওয়ার কয়েকদিনের মধ্যেই টের পাওয়া যায়। অচিরেই প্রায় গোটা পৃথিবীতে নয়া সোভিয়েত রাষ্ট্রের সাংস্কৃতিক এবং রাজনৈতিক দূত বনে যায় 1905 সালের রাশিয়ার নৌবিদ্রোহের ওপর তোলা এই ছবিটি। ছবির সব থেকে গুরুত্বপূর্ণ দৃশ্য পর্যায়ে ওডেসা সিঁড়ির দৃশ্য পর্যায়ে আইনস্টাইন বলবেন ছন্দমন্তাজ, আমাদের আক্রমণ করতে থাকে দৃশ্যের ইতিহাসে গণহত্যার সবচেয়ে ভয়াল ছবি। সদ্য 27 পেরোনো আইনস্টাইনকে যে সাদামাটা ঘটনাক্রম টানছে না তা বোঝাই যাচ্ছে। গণহত্যার দৃশ্যের পরপরই পোটেমকিন থেকে কামান গর্জে ওঠে এবং গর্জে ওঠার পর যেভাবে 4 শটে পাথুরের সিংহ উঠে দাঁড়ায়, বোঝা যায় তুলনার শিল্প আরো একটু এগিয়ে নিয়ে যেতে চান তিনি। রূপের উপরিতল ছেড়ে ওর ফিল্ম আরো বেশি করে চাইছে বিমূর্ত যুক্তি তর্ককে হাজির করতে। ফিল্ম বানানো ব্যাপারটা খুব ছোট করে ভাবতে পারতেন না আইনস্টাইন। বিশাল জায়গা জুড়ে একাধিক ক্যামেরা আর শয়ে শয়ে লোক নিয়ে শুটিং করতে ভালোবাসতেন। বিপ্লবের 10 বছর পূর্তি উপলক্ষে যখন অক্টোবর বানাচ্ছেন, শেষের দিকে টানা 30 থেকে 40 ঘন্টাও শুটিং করেছেন। উপায় ছিল না। 1928 সালের ফেব্রুয়ারি ছিল কর্তৃপক্ষের দেওয়া সময়সীমা। বিপ্লবী ত্রয়ীর শেষে আইনস্টাইন জানাচ্ছেন, এর পরের ধাপ স্লোগান থেকে ফিল্ম যেখানে দৃশ্য সবসময় ছড়িয়ে যেতে চাইবে, অনেকটা প্রবন্ধের মতো, শুধু চিন্তা দিয়ে গড়া শরীর, মার্কসের পুঁজি বা ক্যাপিটাল, বইটাকেও ফিল্ম করব আমি, এমন ঘোষণা করার বুকের পাটা হলো যার। তিনি সত্যি ফিল্মটা করলে বা করে উঠতে পারলে বা করে উঠতে না পারলেও ঋণী করে রাখলেন ভবিষ্যতের সব ফিল্ম মেকারদের, বিশেষ করে তারা যারা ফিল্মে বুনতে চাইবেন চিন্তার নকশি কাঁথা। এখন আইনস্টাইন মনে করতেন যে ফিল্মের মধ্যে সবসময় ড্রামাটিক টেনশন বিল্ড আপ করতে হবে এবং তার ছবিতে যারা নায়ক তারা ছিলেন মেন প্রোটাগনিস্ট, তারা ছিলেন মাস বা জনগণ। একবারই মাত্র ভুল করেছিলেন, তিনি একজন ব্যক্তি নায়িকাকে দেখিয়ে তারপরে আর তার ছবি করা হয় না। এবং তিনি মনে করতেন যে ছবির মধ্যে যেমন ড্রামাটিক টেনশন বিল্ড আপ করতে হবে সেটা যেমন সত্যি, তেমনি হলিউডের যে সুবলয়িত যে ব্যাপার, ছবির শুরু থাকবে, মধ্যবর্তী অংশ থাকবে, শেষ থাকবে, সেটাকেও তিনি কোশ্চেন করেন নিউ ডিরেক্টরদের মতো। এখান থেকেই বলা যেতে পারে আইনস্টাইন তার চলচ্চিত্র ভাবনায় এবং চলচ্চিত্র তত্ত্বে এবং চলচ্চিত্রের মেকিং এ যে যুগান্তকারী ঘটনা ঘটিয়েছিলেন সেই অতদিন আগে, তা আমাদের তার চলচ্চিত্র কর্মের প্রতি শ্রদ্ধা জানায়। তা আমাদের তার চলচ্চিত্রের কর্মের প্রতি আমাদের শ্রদ্ধাকে জাগ্রত করে বলা যায়। এখন আইনস্টাইন সম্বন্ধে এই এপিসোডটি আপনাদের যদি পছন্দ হয় তাহলে আমার ইউটিউব চ্যানেল বাঙালির আড্ডা এটি সাবস্ক্রাইব করুন, শেয়ার ও কমেন্টও করতে পারেন।